কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে এই নির্জন বনের ধারে একা বসে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো কেন? ওরে টয়া, তুই এখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির আমগুলোর দিকে ওভাবে চেয়ে আছিস কেন? আমার মাছ বাজার থেকে সব থেকে বড় আর সিঁদুরে আম কিনে এনেছে, যা দেখলে তোর জিভে জল চলে আসবে। আমি এমনিই দাঁড়িয়েছিলাম রে রিতা, আমের গন্ধে চারপাশ মম করছিল, তাই একটু দেখছিলাম। তোদের বাড়ির আমগুলো সত্যি অনেক সুন্দর আর লাল টকটকে দেখতে। সুন্দর হবে না কেন? আমার বাবা অনেক টাকা খরচ করে এই আমগুলো এনেছে, যেন আমরা এই প্রচন্ড গরমে তৃপ্তি করে আমের শরবত আর আম দুধ খেতে পারি। আমের শরবতের কথা শুনে খুব ভালো লাগলো রে। এই গরমে ওটা খেলে সত্যি খুব শান্তি পাওয়া যায়। আমি ভাবছি এবার যদি মা আমার জন্য একটা আম কিনতে পারে তবে খুব ভালো হতো। তোর মা আম কিনে দেবে? হেসে বাঁচি না। যার ঘরে দুবেলা দুমুঠো চাল জোটে না, তার আবার বাজার থেকে দামি আম কিনে খাওয়ার বিলাসিতা আসে কোত্থেকে রে? কেন এমন কথা বলছিস রিতা? আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো ইচ্ছা করে তোদের মতো ভালো ফল খেতে। মা বলেছে এবার চেষ্টা করবে একটা ভালো আম জোগাড় করতে। শোন টয়া, তোর মা তো গত বছরও একই কথা বলেছিল, কিন্তু তোকে তো সেই রাস্তার ধারের পচা আর পোকা ধরা ফল কুড়িয়েই খুশি থাকতে হয়েছিল। গরিবের কপালে ওসব সিঁদুরে আম সয় না। তোরা সবসময় আমাকে এভাবে ছোট করে কথা বলিস কেন? আমি কি কোনোদিন তোদের কাছে আম চেয়েছি যে তোরা আমাকে নিয়ে এমন নিষ্ঠুর মজা করছিস? তোরা মজা করছি না রে, তোকে বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি। যদি এবার আম কিনে আমাদের দেখাতে না পারিস, তবে খবরদার আমাদের সাথে খেলতে আসবি না, কারণ আমাদের দলে থাকতে গেলে অন্তত আম খাওয়ার যোগ্যতা থাকা লাগে। তোরা আমাকে যত পারিস অপমান কর, একদিন সময় আসবে যখন আমার কাছে অনেক আম থাকবে। আমি গরিব হতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। মা, তুমি আমাকে এবার একটা বড় আর টকটকে লাল আম কিনে দেবেই দেবে। আমার বন্ধুরা সবাই আম খাচ্ছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর সহ্য করতে পারছি না। মারে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ, কোনো কাজেও যেতে পারিনি। ঘরে চাল বাড়ন্ত, এই কঠিন অবস্থায় আম কেনার কথা ভাবতেও আমার বড় ভয় লাগছে। না মা, তুমি যদি আম না দাও তবে আমি বড্ড মন খারাপ করব আর কারো সাথে খেলতে যাব না। সবাই বলে আমি নাকি কোনোদিন ভালো আম চোখেই দেখিনি। এটা আমার সম্মানের কথা মা। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই জানে। তার বাড়িতে কয়েকদিনের টাকা বকেয়া আছে। তিনি যদি টাকাগুলো আজ দেন তবেই তোকে আমি ভালো আম কিনে দিতে পারবো। সবাই আমাকে খুব ছোট করে দেখে মা। আমি চাই না তারা আমাকে আর অপমান করুক। তুমি কি পারো না একটা দিনের জন্য আমার এই ছোট্ট শখটা পূরণ করতে? আমি জানি সোনা, তোর কষ্টটা আমি সব বুঝি, কিন্তু এখন আমার হাতে একদমই টাকা নেই রে। আমি মা হয়েও তোর মুখে একটা ফল তুলে দিতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। যদি তুমি এবার আমাকে অন্তত একটা বড় আম কিনে না দাও তবে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি আর এই বাড়িতে থাকবো না যেখানে আমার কোনো শখ পূরণ হয় না। মারে, তুই এমন অলক্ষণে কথা বলিস না। আমি আজই বাঘিনী ভাবির কাছ থেকে বকেয়া টাকা চেয়ে আনবো। তোকে কথা দিচ্ছি, আজ বিকেলে ফেরার সময় আমি আম নিয়েই আসব। সত্যি বলছো মা? তবে আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। তুমি আম আনলে আমি বন্ধুদের দেখিয়ে দেব যে আমার মাও আমাকে আম কিনে দিতে পারে। হ্যাঁ রে মা, তুই শান্ত হ। আমি কাজ শেষ করেই বাজারে যাব এবং তোর জন্য সবথেকে মিষ্টি আমটা খুঁজে নিয়ে আসব। এখন তুই একটু হাসি মুখে থাক। বাঘিনী ভাবি, আমার কাজগুলো তো প্রায় সবই শেষ করেছি। এখন কি দয়া করে আমার আগের কয়েকদিনের বকেয়া টাকাটা দেওয়া যাবে? আমার খুব বিশেষ দরকার ছিল। শেফালি, তুই তো ইদানিং শরীর খারাপের অজুহাতে সব সময় কাজে ফাঁকি দিস। কাজ ঠিক মতো করিস না, কিন্তু টাকা চাওয়ার সময় দেখি একদম সবার আগে আগে হাজির থাকিস। ভাবি, বিশ্বাস করুন, আমি সত্যিই খুব অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। তবে আমার ছোট মেয়েটা একটা আমের জন্য খুব কান্নাকাটি করছে। ওকে একটা আম কিনে না দিলে ও না খেয়ে থাকবে। শোন, এবার গরমে আমার অনেক কেনাকাটা করতে হয়েছে, আমার নিজেরই খুব টানাপোড়ন যাচ্ছে, তাই তোকে দেওয়ার মতো বাড়তি কোনো টাকা এখন আমার কাছে একদমই নেই। ভাবি, আপনার কাছে এটা হয়তো সামান্য কয়েকটা টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এই টাকাই এখন আমার কাছে অনেক বড় সম্বল। দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না। তোর শখ দেখে তো আমি অবাক হচ্ছি শেফালি। গরিবের আবার আম খাওয়ার এত বিলাসিতা কোত্থেকে আসে? তোরা পান্তা ভাত খেতে পারিস না, আবার আম খাওয়ার স্বপ্ন দেখিস। একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো ভাবি। আমি আপনার পায়ে ধরছি। মেয়েটা আম না পেলে নিজেকে শেষ করে দেবে বলছে। আপনি একটু দয়া করুন। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ আর জ্বালাতন করিস না।
যা অন্য কোথাও গিয়ে ব্যবস্থা কর, আমার এখানে কোনো ভিক্ষা মিলবে না। ভগবান, আমার মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে তুমি একটা উপায় করে দাও। আমি গরিব বলে কি আমার সন্তানের কোনো শখ থাকতে নেই? তুমিই বিচার করো। আর শোন, কাল থেকে তোর এই বাড়িতে আর আসার দরকার নেই। আমি অন্য কাজের লোক রাখবো। যার ঘরে অভাব সে আবার কাজে ফাঁকি দেয়, এমন লোক আমার চাই না। ভাবি, আপনি এমন অন্যায় করবেন না। কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরে যাব। আমি অসুস্থ থাকলেও সব কাজ করে দেব। দয়া করে কাজটা থেকে তাড়িয়ে দেবেন না। অনেক কথা বলেছিস, এবার বিদেয় হতো এখান থেকে। গেটের বাইরে যা, না হলে আমি লোক দিয়ে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। একদম আর কথা বলবি না। মেয়েটাকে বড় আশা দিয়ে কথা দিয়ে আসলাম যে আজ আম কিনে নিয়ে ফিরব। এখন খালি হাতে ওকে গিয়ে আমি কি মুখ দেখাবো? হে ভগবান, আমায় মৃত্যু দাও। মা, তুমি চলে এসেছো? চলো না মা, এখন দ্রুত বাজারে যাই। রোদ পড়ে আসছে। আমার জন্য সবথেকে সুন্দর আর বড় লাল আমটা কিন্তু পছন্দ করে কিনতে হবে। মারে, বাঘিনী ভাবি একটা টাকাও দিল না, বরং আম খাওয়ার কথা শুনে খুব নিষ্ঠুরভাবে অপমান করল। আমি তোকে এখন কিভাবে আম কিনে দেব বলতে পারিস? আমার সব পথ বন্ধ। তুমি প্রতিবার আমার সাথে এমন করো মা, শুধু শুধু আমায় মিথ্যে আশা দিয়ে শান্ত করে রাখো। তুমি আমায় একটুও ভালোবাসো না। ভালোবাসলে ঠিকই আমের ব্যবস্থা করতে। বিশ্বাস কর মা, আমি ওই পাষাণ মহিলার অনেক হাত পা ধরেছি, কিন্তু সে আমায় তাড়িয়ে দিল, এমনকি আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে। এখন আমরা কি খেয়ে বাঁচব জানি না। আমার বন্ধুরা সবাই আম খাচ্ছে আর মজা করছে, শুধু আমি কিছুই পাই না এই সংসারে। সবাই আমাকে ভিখারি বলে ডাকে। আমি আর এই লজ্জা নিয়ে বাঁচতে চাই না। আমি যে কত অসহায় সেটা তুই এখন বুঝবি না মা। আমি তোর মা হয়েও তোকে একটু ফল দিতে পারছি না। একটু ধৈর্য ধর, আমি দেখি পাড়াপড়শির কাছে ধার পাওয়া যায় কিনা। আমি আর কোনো কথা শুনতে চাই না মা। তুমি সব সময় শুধু ধৈর্য ধরতে বলো। আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি এবং কোনো দিন আর ফিরে আসব না। টয়া, সোনা আমার, তুই এমন করিস না। এই সন্ধ্যের বেলা একা কোথায় যাবি তুই? ফিরে আয় মা, আমি দরকার হলে কারো বাড়ি থেকে চেয়ে তোকে আম এনে দেব। আমার কপালে এত দুঃখ কেন লিখেছিলে? মেয়েটার একটা ছোট শখও পূরণ করতে পারলাম না। উল্টো তাকে হারিয়ে ফেলার ভয়ে আমার বুক ফেটে যাচ্ছে। টয়ার মার এসব কথা শুনে টয়া খুব মন খারাপ করে এবং বনের ধার দিয়ে হাঁটতে শুরু করে। কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে এই নির্জন বনের ধারে একা বসে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো কেন? তোমার কি কোনো বড় বিপদ হয়েছে? আপনি কে? আপনার গা থেকে এমন সুন্দর উজ্জ্বল আলো বেরোচ্ছে কেন? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন, নাকি আমি কোনো সুন্দর স্বপ্ন দেখছি? আমি এই গভীর বনের পরী। তোমার কান্নার করুণ শব্দ শুনে আমার খুব মায়া হলো, তাই চলে এলাম। আমাকে মন খুলে বলো, তোমার মনে কিসের এত কষ্ট? এই প্রচণ্ড গরমে আমি শুধু একটা মিষ্টি আম খেতে চেয়েছিলাম মার কাছে, কিন্তু আমরা খুব গরিব বলে মা আমার জন্য কোনো টাকার ব্যবস্থা করতে পারল না। ওহো, এই সামান্য ব্যাপার? এইটুকু সাধারণ কারণে বুঝি কেউ এমন মুক্তোর মধ্যে মূল্যবান চোখের জল ফেলে? আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে। আপনি কি আমাকে একটা বড় আম কিনে দেবেন? মা বলেছে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, আর আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমি তোমাকে সরাসরি কোনো আম দেব না ছোট্ট বন্ধু, তবে আমের জন্য একটা জাদুর পথ দেখিয়ে দেব। এই নাও, এই জাদুর নীল ফুলটা খুব যত্ন করে ধরো। এই সুন্দর নীল ফুলটা দিয়ে আমি কি করব? এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত আম এনে দিতে পারবে? আমি তো এর আগে এমন ফুল দেখিনি। অবশ্যই পারবে। তুমি এখনই দ্রুত বাড়ি যাও আর এই ফুলটা তোমাদের উঠোনের সব থেকে বড় গাছটার গোড়ায় রাখো, তাহলেই দেখবে জাদুর চমৎকার। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একটা ফুল গাছকে বদলে দেবে। আপনি কি আমার সাথে মজা করছেন না তো? আমি পরীরা কখনো মিথ্যে বলি না সোনা। তোমার সরল মনে বিশ্বাস রাখো, বাড়ি গিয়ে যা বললাম তা করো, দেখবে তোমার উঠোন ফলে ফলে ভরে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরী। আমি এখনই বাড়ি ছুটছি। যদি সত্যি আম হয় তবে আমি আর মা খুব খুশি হব এবং আপনার কথা সারা জীবন মনে রাখব। মা শোনো, বনে এক অদ্ভুত পরীর সাথে আমার দেখা হয়েছে, আর সে আমাকে এই জাদুর নীল ফুলটা উপহার দিয়েছে। সে বলেছে এই ফুলটা আমাদের উঠোনের বড় গাছটার নিচে রাখতে। ওরে টয়া, তুই এসব কি আবল তাবল বলছিস? কোনোদিন কি রক্ত মাংসের পরী দেখা যায়? এসব নিশ্চয় তোর মনের ভুল বা কোনো অলীক কল্পনা।
ফুল দিয়ে আবার আম হয় নাকি? তুমি আমার কথা অন্তত একবার বিশ্বাস করো মা, পরীটা দেখতে খুব সুন্দর ছিল আর সে আমায় অনেক আদর করে এটা দিয়েছে। তুমি শুধু আমাকে এই গাছটার নিচে ফুলটা রাখার অনুমতি দাও। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই শখ তখন রাখ ফুলটা ওখানে। যদিও আমি এসব এক বিন্দুও বিশ্বাস করছি না, তবুও তোর মন রাখার জন্য আমি রাজি হলাম। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার আর সহজ সরল। তোমার চোখের জল মোছানোর জন্যই পরীর আশীর্বাদে আমি এই জাদুর রূপ ধারণ করেছি। ওরে বাবা, একটা গাছ কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? মা দেখো, গাছটা আমাদের সাথে কথা বলছে। এটা কি সত্যি জাদুর আম গাছ নাকি কোনো জিন পরী? আমি কোনো অশুভ কিছু নই টয়া, আমি তোমারই লাগানো গাছ। এখন থেকে তোমাকে আর কষ্ট করে টাকা দিয়ে বাজার থেকে আম কিনতে হবে না, আমিই তোমাকে আম দেব। সত্যি বলছো? তার মানে বাঘিনী ভাবির কাছেও আমার মাকে আর কোনোদিন টাকার জন্য হাত পাততে হবে না? আমরা কি এখন থেকে অনেক সুখে থাকতে পারবো? একদম ঠিক। আমার এই ডালে ডালে যত আম দেখছো সব তোমার এবং তোমার পরিবারের জন্য। এগুলো বিক্রি করে তোমরা চাইলে অনেক টাকাও উপার্জন করতে পারো। এত বড় বড় আর সুন্দর আম আমার বন্ধুরা দেখলে তো হিংসায় চলে যাবে। ওরা বলেছিল আমি নাকি কোনোদিন ভালো আম চোখেই দেখব না। তুমি চাইলে তোমার সেই বন্ধুদেরও এখান থেকে আম খাওয়াতে পারো যারা তোমাকে অপমান করেছিল। মনের উদারতা দেখালে তোমার সম্পদ আরো বৃদ্ধি পাবে সোনা। আমি কি আসলেই ওদের দিতে পারবো? ওরা যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তবুও তুমি বলছো ওদের আম খাওয়াতে? আমি কি তাহলে রাগ ভুলে যাব? হ্যাঁ টয়া, তুমি ওদের দেখিয়ে দাও যে দয়া আর ক্ষমা মানুষের সব থেকে বড় সম্পদ, যা কোনো বাজার থেকে টাকা দিয়ে কেনা যায় না। ক্ষমা করলে মন বড় হয়। তুমি কত ভালো! তুমি আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের সব দুঃখ আর অভাব এক নিমিষেই দূর হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমি আর কারো ওপর রাগ করব না। তোমার এই নির্মল হাসি মুখটাই আমার সার্থকতা টয়া। এখন থেকে আমি তোমাদের পাহারা দেব এবং আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে সারা জীবন একসাথেই থাকব। আজ থেকে আমি আর এক ফোঁটাও কাঁদবো না মা। আমি আর তুমি এই জাদুর আম খেয়ে আর সবাইকে ভালোবেসে খুব সুখে কাটাবো। আমাদের আর কোনো চিন্তা নেই।